নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরুটাতে যেরকম বলে থাকি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বেল বাটনটা প্রেস করুন, নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যে সমস্ত মানুষজন সিরিয়াস আলোচনা চান, পলিটিক্যাল আলোচনা চান, তাদেরকে বলবেন এ ধরনের আলোচনা হয়, তাদেরকেও আমরা চাইবো আমাদের আসরে। আমরা এখন থেকে যত নির্বাচন আসছে একটু বেশি করে জিরো ওভার করার চেষ্টা করব। আজকে নেই, কিন্তু আগামীকাল নিশ্চয়ই থাকবে। জিরো ওভার আরো বেশি করে করার চেষ্টা করব, এবং যদি পারা যায় আরো কিছু অনুষ্ঠানের কথাও আমরা ভাবছি। তো যাই হোক, শুরু করছি আজকের মতামত। এবং আজকের মতামতের শীর্ষক বিজেপির চাই বাংলা, এবং সেটা যে কোনো শর্তে। চারটে রাজ্য আর একটা কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন হচ্ছে: কেরালা, তামিলনাড়ু, অসম, বাংলা আর পুদুচেরিতে। কিন্তু বিজেপির সমস্ত শক্তি, সব ধরনের অস্ত্র, সেগুলোকে ব্যবহার করা, টাকা পয়সার বন্যা বইয়ে দেওয়া দেখে এটা খুব পরিষ্কার যে অন্য কোনো রাজ্যতে তারা দান ছেড়ে দিচ্ছে না, কিন্তু এই রাজ্য মানে বাংলা তাদের চাই, যে কোনো মূল্যে চাই। সাম দাম দণ্ড ভেদ সব অস্ত্র তারা ব্যবহার করছেন। আর মোদি শাহ জমানার বিজেপির ন্যূনতম চক্ষু লজ্জা বলে কিছুই নেই। তাই তারা সম্ভাব্য সবকটা উপায়, সে যতই দৃষ্টিকটু হোক না কেন, নিয়ম নীতির বাইরে হোক না কেন, তারা সেই কাজ করতে এতটুকু দ্বিধাগ্রস্ত নয়। কিন্তু কেন বাংলা বিজেপির টার্গেট? কেন? অবশ্য সিপিআইএম এর কর্মী সমর্থকরা এই কথা শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠবেন, কারণ ওনাদের তো হাতে গরম একটা থিওরি আছে যে তৃণমূল আর বিজেপির মধ্যে একটা সেটিং আছে। আসলে ওনারা একে অন্যের বিটিং, এটা ওনারা বলে থাকেন, বিজেমূল তত্ত্ব। আসলে সিপিএম এর এই অক্ষম বিশ্লেষণ তো শুধু বাংলাতেই নয়, সর্বত্র। যেখানেই ওনাদের সঙ্গে মতে মিলবে না, তারা প্রত্যেকেই নাকি বিজেপির বিটিং। যে পর্যন্ত সিপিআই এর সঙ্গে সিপিএম মেলে না, সেইখানে সিপিআই হয়ে যায় দক্ষিণপন্থী কমিউনিস্ট পার্টি। ধরুন কেরালাতে কংগ্রেস বিজেপির পিটি। হ্যাঁ, কেরালা সিপিএম এর শীর্ষ নেতারা প্রকাশ্য ভাষণে এই কথা বলছেন, কিন্তু এত সেটিং থাকার পরেও এই মোদি শাহের নিযুক্ত জ্ঞানেশ কুমার ভারতের আর কোনো রাজ্যে কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সি প্রশ্নটাই আনলো না কেন? কেবল বাংলাতে আনলো কেন? একেবারে পরিষ্কার যে তৃণমূলের সংখ্যালঘু সমর্থনকে ভোটের এরেনার, ভোটের চৌহদ্দির বাইরে রাখার জন্যই এই ব্যবস্থা। আজ সকালেই ওই এক সিপিএম পন্থী বন্ধু ফোন করেছিল, সে জানতে চাইছিল কি অবস্থা ইত্যাদি। আর সেসব কথাবার্তার মধ্যে এলো এই এসআইআর প্রসঙ্গ স্বাভাবিকভাবে। তার বক্তব্য, রাজ্য সরকারি কর্মচারীদের কাজে লাগিয়েই এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ইচ্ছে করে এত লোকজনদেরকে হয়রান করে বিচারাধীন রেখে তৃণমূল আসলে ভোটারদের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি করতে চায়। আর বিজেপি সরকার বা তাদের নির্বাচন কমিশনও সেগুলো দেখে চুপ করে বসে আছে। এটাই হচ্ছে গিয়ে সেই সেটিং। জিজ্ঞেস করছেন সেটাই কি সেটিং নয়? তো বুঝলাম যে এই প্রচারটা বেশ একটা জম্পেশ চেহারা নিয়েছে, কারণ এই প্রচারটা আরো বিভিন্ন জায়গাতে, ফেসবুকে, বিভিন্ন সামাজিক মাধ্যমে, বিভিন্ন জায়গায় এই কথাটা শুনছি। তো আজকের আলোচনা শুরুর আগেই এটা নিয়ে দুটো কথা বলে নেওয়া যাক। আমাদের এই বাংলায় এসআইআর চালু হবার আগে কত ভোটার ছিল? 7,63,37,529। এবারে এনিউমারেশন ফর্ম দেওয়া হলো, আপনাদের ঘরে ঘরে সবার কাছে গিয়ে পৌঁছলো, সেগুলো আপনারা ফিল আপ করলেন, জমা দিলেন, বিএলওরা সেগুলোকে নিয়ে আপলোড করলেন, এবং তার ভিত্তিতে, এবং ফর্ম 7 সেখানে আপিল করা হলো যে এর নাম থাকা উচিত নয়। সেই সমস্ত আপিল ইত্যাদি শুনে বাদ দেবার আবেদন, তা মিলিয়ে মোট বাদ পড়ল 63,66,952 জনের। তো সমস্ত রাজ্যে এরকমই খসড়া ভোটার তালিকার ভিত্তিতে ভোট হচ্ছে। মানে ঠিক আছে, 63 লক্ষ বাদ গেছে, 63 লক্ষ বাদ গেছে, এবারে এর ভিত্তিতে ভোটটা হবে। কিন্তু এর মধ্যে যারা আপিল করবেন,
ফর্ম 7-এ বাদ দেবার বিরুদ্ধে যারা আপিল করবেন, ওই ডিলিশন হয়েছে তার বিরুদ্ধে যারা আপিল করবেন, এই সময়ের মধ্যে যারা নতুন ভোটার হিসেবে 18 বছর হয়ে গেছে নিজেদের নাম তোলাবেন, সেই সমস্তগুলো যোগ হবে এবং মিলিয়ে একটা ফাইনাল ভোটার তালিকা তৈরি হচ্ছে। সমস্ত রাজ্যে তাই হচ্ছে, যে যে রাজ্যে এসআইআর হচ্ছে এটাই হচ্ছে, আর তার ভিত্তিতে একটা ভোট হবে। আমরা এই বাদ পড়ার তালিকা ধরে ধরে খানিকটা গবেষণা করার পরেই বুঝতে পেরেছিলাম যে শুভেন্দু অধিকারীর কথা মতো 1.5 কোটি রোহিঙ্গা সংখ্যালঘু মুসলমানদের নাম কোথাও নেই, বরং এই তালিকার সিংহভাগ জুড়েই আছে হিন্দু নিম্নবর্ণের মানুষজন, হিন্দিভাষী মানুষজন, আদিবাসী বা রাজবংশী সম্প্রদায়, মতুয়া সম্প্রদায়ের মানুষজন, এবং এদের একটা বড় অংশ বিজেপির ভোটার। মানে এরা যেখানে আছেন সেখানে বিজেপি একটা ভোট পায়। তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠলো, আলোচনা শুরু হলো, রোহিঙ্গা কোথায়, মুসলমান কোথায়, নাম তো কাটা গেছে মতুয়াদের, রাজবংশীদের। এটার কিছুদিন পরে এলো এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাপারটা, যা কিন্তু আপনি খেয়াল করে দেখুন, কেরালায় আসেন, তামিলনাড়ুতে আসেন, কোথাও নেই, বিহারেও ছিল না। এখানে এলো এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাপারটা। কেন এলো? কারণ এটা একটা ব্যাক ক্যালকুলেশন। ওই 1.5 কোটি মেলাতে হবে, 1,20,00,000 মেলাতে হবে, এবং তার প্রসেসটা কি, কিভাবে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেইটার প্রসেসটা কি? ওই বিভিন্ন জায়গায় যে ইআরও ইত্যাদিরা আছেন, রাজ্য সরকারি কর্মচারীরা আছেন, তারা খসড়া ভোটার লিস্ট থেকে দেখে দেখে এই নামগুলোকে বাদ দাও, এই নামগুলোকে, না, এরকম করে হবে না, সম্ভবই না, এরকমভাবে হয়নি। প্রসেসটা কি? এই লজিক্যাল ডিসক্রিপেন্সি কিভাবে খুঁজে বের করা হবে? কাকে ওনারা লজিক্যাল ডিসক্রিপেন্সি বলছেন? এক, বয়স সংক্রান্ত অসঙ্গতি। ভোটার তালিকায় কারো বয়স যদি 100-120 বছরের বেশি হয়, বয়স আর সম্পর্কের অমিল হয়, বাবা মা আর সন্তানদের বয়সের ব্যবধান যদি 15 বছরের কম হয়, 18 বছরের কম বয়সী কারোর নাম তালিকায় উঠে আসছে, এটা। 2, নাম এবং লিঙ্গ সংক্রান্ত, জেন্ডার যদি ত্রুটি, নাম রহিম কিন্তু লিঙ্গ লেখা থাকে মহিলা, নামের জায়গায় শুধু একটা অক্ষর, যেমন এ কুমার, বি সান্যাল, বা কোনো বিশেষ চিহ্ন থাকলে। 3 হচ্ছে ছবি সংক্রান্ত অসঙ্গতি। একই লোকের ছবি যদি ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন ভোটার আইডিতে ব্যবহার করা হয়, আমরা দেখেছি সেসব ব্রাজিলের মডেল, তার ছবি ব্যবহার করা হচ্ছে। মানুষের ছবির বদলে গাছপালা, পশু পাখি, অন্য কোনো বস্তুর ছবি থাকবে, আমরা দেখেছি সেসব, কুকুরের ছবি। পুরুষ ভোটারের প্রোফাইলে মহিলার ছবি, খুবই ব্যাপার, লালিমা পালপুং। 4 নম্বর হচ্ছে ঠিকানা এবং এপিক নাম্বার, একই ভোটার কার্ড নাম্বার যদি একাধিক মানুষের নামে থাকে তাহলে, বা এরকম কোনো বাড়ির নাম্বারে যা ওই ব্লকের বা পাড়ার ম্যাপেই নেই, বা একই লোকের নাম একই নির্বাচনী ক্ষেত্রে বা ভিন্ন ক্ষেত্রে অনেকবার আছে, সেগুলোকে লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে ফেলা। 5, একই পরিবারের সদস্যদের আলাদা আলাদা পার্টে আলাদা আলাদা বুথে নাম থাকা, আর এসবের সঙ্গে নামের বানান, ধর্ম আলাদা হওয়া, মানে স্বামী হিন্দু, স্ত্রী মুসলমান, স্ত্রী হিন্দু, স্বামী মুসলমান, এই যদি খুঁজে পাওয়া যায়, বা এই শর্তগুলোর ভিত্তিতে 7,66,00,000 ভোটার তালিকা খুঁজে খুঁজে দেখেছেন নাকি রাজ্য সরকারি কর্মচারীরা? এইগুলো হচ্ছে শর্ত, এবার আপনারা খুঁজুন। না, দেখেননি, দেখা সম্ভবই নয়। এটা করা হয়েছে একটা এআই এর সাহায্যে, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে, একটা প্রোগ্রামিং, মানে অত এআই ফিআই না বুঝিয়ে পরিষ্কার বলা, একটা প্রোগ্রামিং। ধরুন আপনি যদি চান তাহলে একটা পুরো লেখা দিয়ে দিলেন, লেখাটা দেওয়ার পরে বললেন যে এর মধ্যে কথা, এই শব্দটা কতবার ব্যবহার হয়েছে। বা রবীন্দ্রনাথের একটা লেখা, সব কটা লেখা আপনি স্ক্যান করে জানতে পারেন যে মৃত্যু কথাটা রবীন্দ্রনাথ কতবার কোন কোন লেখায়, কবিতায়, নভেলে, প্রবন্ধে কোথায় ব্যবহার করেছেন। এখন এটা বার করা সম্ভব, এটার জন্য বিরাট কিছু করতে হয় না। তো এরকম একটা প্রোগ্রামিং, তার সাহায্যে এগুলোকে বার করা হবে। যে আচ্ছা, স্ত্রী হিন্দু কিন্তু স্বামী মুসলমান, নাম আছে, তাই এটা একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি ওনাদের মনে হচ্ছে যে এটা লজিক্যালি হওয়া উচিত নয়, মাথায় গোবর পোড়া, লজিক্যালি হওয়া উচিত নয়। তো যাই হোক, কারা করেছেন সেই প্রোগ্রামিং, কারা জুগিয়েছে সেই সফটওয়্যার? নির্বাচন কমিশন। আরও পরিষ্কার করে বললে
সঙ্গী জ্ঞানেশ কুমার, এবং তার ফলে 60 লক্ষ মানুষের নাম বেরিয়ে এসেছে এই তালিকায়। এই তালিকা তৈরি করার ক্ষেত্রে কোনো রাজ্য সরকারি কর্মচারীর ভূমিকা নেই, নীল। এটা বাছা বা তালিকাতে ফেলার কাজটা যেমনটা বিজেপি নেতারা বা সিপিএম কর্মীরা বলছেন সেরকম ভাবে রাজ্য সরকারি কর্মচারীরা করেননি, ইনফ্যাক্ট করাটা সম্ভবই না। এবং সেই 60 লক্ষ মানুষের নাম কিন্তু 2002-এর তালিকাতে আছে, মানে তারা কিন্তু লিঙ্কড ভোটার, আনম্যাপ নয়, তারা কিন্তু বোনাফাইড সিটিজেন, তারা আমার দেশের নাগরিক। কাজেই নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তারা দেশের নাগরিক, তাদেরকে ভোট দেওয়ার অধিকার তাদের আছে। ওদিকে সুপ্রিম কোর্টের রায় আছে যে একজন বিচারাধীন বৈধ নাগরিককে বাদ দেওয়া যাবে না, তার কাছ থেকে ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। এবং তার ভিত্তিতে আমরা এখনো বিশ্বাস করি যে ওই 60 লক্ষ মানুষের প্রত্যেকটা মানুষ শেষ পর্যন্ত ভোট দিতে পারবে। কিন্তু সেটা আজকের আলোচনা নয়। এটা তো হচ্ছে গিয়ে একটা চেষ্টা, যেভাবে বাংলাকে জিততে হবে। বাংলাকে জিততে গেলে বাংলায় যদি তাদের দখল নিতে হয়, তারা খুব ভালো করে জানেন যে এখানকার 35-36% যে সংখ্যালঘু ভোট, সেই সংখ্যালঘু ভোট বিজেপি পাবে না। অর্থাৎ 100-র মধ্যে 30-35 নম্বর তারা অ্যান্সারই করতে পারবেন না, তারা পাবেনই না। দেখলাম শ্রমিক ভট্টাচার্যকে কেউ প্রশ্ন করেছেন যে আচ্ছা আপনারা যে লিস্ট বার করেছেন তার মধ্যে তো একজনও মুসলমান নেই, কি করবো, আমাদের তো মুসলমানরা সেরকম ভোট দেয় না, আমাদের সঙ্গে তো মুসলমানরা সেরকম নেই। অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, তারা অদ্ভুত, মানে একটা দল যারা পশ্চিমবঙ্গে রাজনীতি করবে, তারা এই পশ্চিমবঙ্গে যেখানে 35% সংখ্যালঘু মানুষজন আছেন, তাদের একজনও তাদের প্রতিনিধি হতে পারেন না। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সেই দলটা রওনা দেয়, সেই দলটা লড়াই নামে। কাজেই যদি 60 লক্ষ মানুষ, এবং এই যে বিচারাধীন তাদের মধ্যে দেখা গেল 80% মুসলিম, প্রায় 45 লক্ষ মানুষ মুসলমান, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে বিচারাধীন, তো তারা যদি বাদ যায় তাহলে কার লাভ? সোজা কথা, আমরা জানি। এবং এটাকে আনা হলো সব নীতি নৈতিকতাকে তাকে রেখে যে যেভাবেই হোক আমাদের বাংলা দরকার। তো এটা একটা বিষয়। কিন্তু আরো কেন অমিত শাহ বা মোদি দরকার এই বাংলার মসনদ, এটা হচ্ছে কি আজকের প্রশ্ন। কেন দরকার, কেন চাইছেন তারা? 4টে রাজ্য, একটা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কেন বাংলাই তাদের দরকার? কারণ বাকি 3টে রাজ্য বা একটা কেন্দ্রীয় শাসিত অঞ্চলের নির্বাচনের ফলাফল যা খুশি হোক না কেন, বিজেপির খুব কিছু এসে যাবে না। আমি হিসেবটা বোঝাচ্ছি। অসম থেকে শুরু করি। ডিলিমিটেশন অসমে হয়েছে, করার পরে অসমের মাত্র 23টা আসনে 34% মুসলমান জনসংখ্যার বসবাস, মানে ওনারা আগেই বন্দোবস্ত করে নিয়েছে। ওখানে যেহেতু মুসলমান মানুষজনের বসবাস একটা বিশেষ এলাকা জুড়ে, 23টা আসনের মধ্যে সেটাকে ভাগ করে দেওয়া হয়েছে। নে বাবা, তোরা 23টা আসন নিয়ে নে, বাকি 103টে আসন বিজেপির চাই হিন্দু কনসলিডেশন, হিন্দু ভোটের মেরুকরণ। বাংলাতেও 35% মুসলমান ভোট আছে, কিন্তু প্রায় 80টা আসনে মুসলমান ভোটাররা নির্ণায়ক। আরও বাকি প্রায় 25-30টা আসনে তারা বড় সংখ্যায় থাকেন এবং তারা ভোটকে প্রভাবিত করতে পারেন। অসমে মাত্র 23টা আসনে মুসলমান ভোটারেরা নির্ণায়ক। কাজে হিমন্ত বিশ্ব শর্মা বিষ ছড়িয়েই যাচ্ছেন। এই অসমে একমাত্র বিজেপি জিতবে এরকম একটা ধারণা তৈরি হয়েছে। যদি খুব কম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কংগ্রেস জেতে বা হাং অ্যাসেম্বলি হয়, তাহলেও সরকার কিন্তু বিজেপিরই হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ও দল ভেঙে ওই সরকার তৈরি করে দেবে। এবার চলুন কেরালা। সিপিএম হেরে গেলে বিজেপি সেই ভ্যাকুয়ামটা দখল করবে, কোনো সন্দেহ নেই এতে। সিপিএম হেরে গেলে আবার ফিরে আসে তখনই যখন অন্য কোনো তৃতীয় শক্তি মধ্যে এসে না। সিপিএম কংগ্রেস আছে, কংগ্রেস জিতে গেছে, সিপিএম হেরে গেছে, আবার সিপিএম ফিরে এসছে, এরকম হচ্ছে। কিন্তু মধ্যিখানে আর একটা শক্তি যেই এসে যাবে, আর সিপিএম এর কামব্যাক করাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। আর একবার বিজেপি যদি দ্বিতীয় শক্তি হয়ে উঠতে পারে, যারা অলরেডি 19% ভোট পেয়ে গেছে, তারা যদি তাদের ভোটটাকে 26, 27, 28% নিয়ে যায়,
তাহলে তাদেরকে সেখান থেকে সরানো বেশ কঠিন। অন্যদিকে কংগ্রেস যদি হেরে যায়, বিজেপির তাতেও খুব অসুবিধে নেই, কারণ জাতীয় রাজনীতিতে তো তারা কংগ্রেস মুক্ত ভারত তাদের স্লোগান। জাতীয় রাজনীতিতে একটা কেরালা নিয়ে বামপন্থীরা কি করছেন? কিছুই করতে পারছেন না। কাজে গোটা দেশে যদি কংগ্রেস আর একটা রাজ্য দখল না করতে পারে, সেটাতেও তাদের লাভ। অর্থাৎ যদি কংগ্রেস জেতে তাতেও বিজেপির লাভ, যদি কংগ্রেস হেরে যায় তাতেও বিজেপির লাভ। ওদিকে চলুন তামিলনাড়ুতে এআইডিএমকে বিজেপি জোট হয়েছে, আর অন্যদিকে ডিএমকে স্টালিনের নেতৃত্বে। এবারে যদি ধরে নিন এআইডিএমকে বিজেপি জোট জিতে যায়, তারা যদি জেতে, তাহলে তামিলনাড়ুতে বিজেপির প্রভাব করে বাড়বে। তারা শরিক দল হিসেবে সরকারে থাকবে, তারা তাদের প্রভাব বাড়াবে, এবং কিছুদিন পরে তারাই হয়ে উঠবে মূল দল, যেরকম বিহারে হলো। বিহারে বিজেপি কিছুতেই ঢুকতে পারছিল না, একমাত্র ঢোকার জায়গা করলো কাকে ধরে? নীতিশ কুমারকে ধরে। এবার নীতিশ কুমারকে ধরে আস্তে 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 করতে করতে এবারে নীতিশ কুমারকে বার করে দিয়েছে বিহার তাদের, বিহার এখন বিজেপি। অন্যদিকে যদি তামিলনাড়ুতে তারা হেরে যায়, এআইডিএমকে বিজেপি জোট যদি হেরে যায়, তাহলে লিখে রাখুন এআইডিএমকে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এমনিতেই এআইডিএমকের অবস্থা খুব খারাপ, যদি হেরে যায় ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ফলে বিরোধী জায়গাটা কে পাবে? সেখানে তো বিজেপি আছে, কারণ ওধারের জোটে আছে ডিএমকে কংগ্রেস। মানে তখন তামিলনাড়ুর রাজনীতিতে ডিএমকে অ্যালায়েন্স বনাম বিজেপি এই বাইনারিতে ঘুরতে শুরু করবে। পুদুচ্চেরিতে এন রঙ্গস্বামী অল ইন্ডিয়া এনআর কংগ্রেস, নতুন কংগ্রেস ভেঙে ওরা তৈরি করেছে, আর বিজেপি, এই দুটো দল মিলে জোট করে ক্ষমতায় আছে। ওই আইএনআরসির একমাত্র নেতা এন রঙ্গস্বামী, তারও বয়স হয়েছে, তারপরে দল সামলানোর কেউ নেই। কাজেই জোট জিতলে বিজেপির লাভ, যদি কংগ্রেস জেতে তাহলে পুদুচ্চেরিতে বিজেপি হবে প্রধান বিরোধী শক্তি। অর্থাৎ তারা দক্ষিণে একটা বড় অবস্থান রাখতে চলেছে এবারে, জিতুক বা হারুক বিজেপি। অর্থাৎ বিজেপি কিন্তু দক্ষিণে তাদের ক্ষমতা বাড়ানোর জায়গায় চলে গেছে। কিন্তু বাংলাতে অমিত শাহ জানেন, আবার যদি তৃণমূল জিতে যায়, তাহলে বাংলাতে বিজেপির ভবিষ্যৎ অন্ধকার, আর কেউ বিজেপি করবেই না। আর সেই ক্ষেত্রে মমতা হয়ে উঠবেন গোটা ভারতে একটা র্যালি পয়েন্ট। সারা ভারতে বিজেপি বিরোধী লড়াইয়ে তারাই হয়ে উঠবে একটা শক্তি। হ্যাঁ, রাস্তায় নেমে মোদিজিকে চ্যালেঞ্জ করার ক্ষমতা নিয়ে মমতা মাঠে নামবেন। দেশের বাকি রিজিওনাল শক্তিগুলোকে অনায়াসে ম্যানেজ করে ফেলেছেন বিজেপি, অনায়াসে অ্যাপ্রোপ্রিয়েট করে ফেলেছে, প্রায় সবাই হাতের মধ্যে চলে এসেছে। কিন্তু তৃণমূলকে বাগে আনা তো যাচ্ছেই না, বরং এই নির্বাচন তৃণমূলের পরবর্তী টিমও তৈরি করে দেবে। খেয়াল করে দেখবেন, তৃণমূল এইবারে লড়ছে যেটা, কেবলমাত্র এই নির্বাচনের জন্য তারা এই নির্বাচনে লড়ছে না, তারাও কিন্তু আরো দূরের দিকে তাকিয়ে তাদের একটা টিম তৈরি করছে, যেটা আগামী তৃণমূলের টিম। কাজেই বিজেপির বাংলা চাই, যে কোনো মূল্যে বাংলা চাই, এবারেই বাংলা চাই। বিজেপির বাড়া ভাতে ছাই দিচ্ছে তাদের নিজেদের অপরিকল্পিত কিছু সিদ্ধান্ত। একটা সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে তার বিরুদ্ধে একটা অ্যান্টি ইনকাম্বেন্সি, একটা প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হতে বাধ্য। কিন্তু সেই প্রতিষ্ঠান বিরোধিতাকে একপাশে সরিয়ে দিয়েছে দেশ জুড়ে বাঙালি খেদা অভিযান, বাংলাকে ভাতে মারার বিজেপির বিভিন্ন সিদ্ধান্ত, এসআইআর এর নামে মানুষের ভোটাধিকার ছিনতাই করার চেষ্টা, মাছে ভাতে বাঙালির খাবারের থালা ধরে টান দেওয়া। আর এই সমস্ত ইস্যু নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে ব্যাকফায়ার করছে। সবচেয়ে বড় কথা হলো, অন্য সমস্ত রাজ্যে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী ছাড়াও একটা বড় ভোট আছে তৃতীয় কোনো দলের বা জোটের, বড় ভোট একটা। ধরুন বিহারে কি হলো? রামবিলাস পাসওয়ান দলের কাছে প্রায় 5.5-6% ভোট ছিল, এইটাকে অ্যাপ্রোপ্রিয়েট করলো, এটাকে বিজেপি জুড়ে দিল, তার সঙ্গে 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 তারা একটা বিরাট পরিবর্তনে চলে গেল। তার কারণ হচ্ছে এর আগের বারে একেবারে তুলনামূল প্রায় 1 ভোট কোনোভাবে সরকার তৈরি করা হয়েছে, তার সঙ্গে 5% ভোট জুড়ে যাওয়া বিরাট ব্যাপার। তো এখানে তৃতীয় কোনো দলের বা জোটের তাদের দরকার হয়। বাংলাতে লড়াই আমনে সামনে, যেটুকু ভোট আছে কংগ্রেসের, সেটা মালদা মুর্শিদাবাদ অঞ্চলে সংখ্যালঘু মুসলমানদের ভোট, যা বিজেপির দিকে কোনোদিন যাবে না। আর অন্য যে সম্ভাবনা, যে সিপিএম এর 7% মতন ভোট এখনো আছে,
তার থেকে যদি আরো 3-4% বিজেপি পায় তাহলে কিন্তু ছবিটা বদলাতে পারে। হ্যাঁ, রাজনীতির সেই অপরিসীম সম্ভাবনার দিকেই আপাতত তাকিয়ে বসে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। ভাবুন ভাবুন, ভাবতে থাকুন, বাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।